মহারাজের মুখটা কেমন আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছে। মহারাজ, বলছি আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কিছু কি হয়েছে মহারাজ? কি আর বলি বলো তো গোপাল, নবাবের কাছে আমি প্রতি বছর একটা কর প্রদান করে থাকি। এবার কোনো কারণে আমার যদি অর্থের প্রয়োজন পড়ে, তবে আমি সেখান থেকে প্রয়োজন মতো অর্থ নিয়ে নিজের সমস্যাটা নির্মূল করতে পারি। হ্যাঁ, এই কথাটা তো আমি জানি। তাহলে সমস্যাটা কি হয়েছে? আর কি বলবো গোপাল, রাজকোষের অবস্থা খুব খারাপ। এইকে আমার আবার বেশ কিছু অর্থের প্রয়োজন। তাহলে নবাবের কাছে আপনার জমানো অর্থ থেকে কিছু অর্থ আপনি চেয়ে নিন। সেটাই তো সমস্যা গোপাল, নবাব আমাকে ওইভাবে অল্প কিছু অর্থ দেবেন না। যদি অর্থ নিতে হয়, সমস্ত অর্থ একেবারে নিয়ে নিতে হবে। এটা আবার কোন ধরনের নিয়ম? হ্যাঁ গোপাল, নবাবের এটাই নিয়ম। ওনার কাছে অল্প অল্প করে অর্থ রাখতে পারবো, কিন্তু অল্প করে তুলতে পারবো না। তুলতে গেলে সমস্ত অর্থ একেবারেই তুলতে হবে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি এক কাজ করুন, আপনি সব অর্থ একেবারে তুলে নিয়ে আসুন, তাহলেই তো ল্যাটা ঝুঁকে গেল। আরে মন্ত্রী, এই জন্য কি আর তোমাকে মাথা মোটা বলি? সব অর্থ তুলে নিলে ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে কি থাকবে? মহারাজ, আমাকে একদিনের জন্য ছুটি দিতে পারবেন? কেন গোপাল, তুমি আবার এই সময় ছুটি নিয়ে কি করবে? মুর্শিদাবাদ যাব মহারাজ। মুর্শিদাবাদ? কিন্তু কেন? নবাবের থেকে আপনার প্রয়োজনীয় অর্থ নিতে। হ্যাঁ, তুমি পারবে গোপাল? দেখুন না, পারি কি পারি না। আপনি শুধু আমাকে একদিনের ছুটি দিন, আর নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিন, ব্যাস। আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি মনে করুন আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে গোপাল, ঠিক আছে। দেখো, তুমি যদি পারো, তোমার উপর আমার ভরসা আছে। তুমি তাহলে কবে যাচ্ছ? শুভ কাজে দেরি করে লাভ নেই মহারাজ, কাল ভোর ভোরই বেরিয়ে পড়ব। সেলাম জাহাপনা। আরে গোপাল যে, তুমি হঠাৎ? একটা পত্র নিয়ে এসেছি জাহাপনা। পত্র? কিসের পত্র গোপাল? পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, দাও দেখি। ও, তাহলে কৃষ্ণচন্দ্র তার জমানো সব অর্থ ফেরত চাইছে? আগে জাহাপনা, আপনি তো আর মহারাজকে অল্প কিছু অর্থ ফেরত দেবেন না, তাই বাধ্য হয়ে ওই পুরোটাই একেবারে তুলে নিতে হচ্ছে। বেশ, উজির, গোপালকে কৃষ্ণচন্দ্রের সমস্ত অর্থ বুঝিয়ে দাও। আজ্ঞে জাহাপানা। 10,001, 10,002, 10,000। ওরে বাবারে, ওরে বাবারে, এতগুলো মোহর গুনতে গিয়ে আমি যে পুরো হাঁপিয়ে গেলাম। গুনুন গুনুন গুনুন, এক মোহরও যেন এদিক ওদিক না হয় উজির মশাই। নিন জাহাপানা, গোপালকে সব বুঝিয়ে দিন। এই নাও 4টে থলেতে 5,000 করে করে ভাগ করে দিলাম। যাক বাবা, অবশেষে মোহর গোনা শেষ হলো। নাও নাও গোপাল, সব বুঝে নাও। হ্যাঁ জাহাপনা, ঠিক আছে। নিন জাহাপনা, এই 3 থলে মানে 15,000 মোহর আবার মহারাজের খাতায় জমা করে দিন। হ্যাঁ, তার মানে? আমার 5,000 মোহর দরকার ছিল, আমি নিয়ে নিয়েছি। বাকিটা আমি আবার জমা করে দিতে চাই। আর আপনার তো নিয়মেই আছে, অল্প মোহর তুলতে পারবো না, তবে অল্প মোহর জমা করতে পারবো। নিন নিন, এই মোহরগুলো জমা করে নিন, আমাকে আবার কৃষ্ণনগর যেতে হবে। তুমি যখন 5,000 মোহরই নেবে, তাহলে এত কষ্ট করে আমাদের দিয়ে এত মোহর গোনালে কেন? গোপাল, তোমার কথা শুনে তো আমার হৃদয়টা একেবারে ধুকপুক করছে। উজির মশাই, এতে আমি কি করতে পারি বলুন? জাহাপনাই তো বললেন অল্প কিছু অর্থ দেবেন না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হলো। বাবা, এ তো পুরো ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, গোপালকে বেশি কিছু বলে লাভ নেই। দেখা গেল বুদ্ধি খাটিয়ে আবার কিছু একটা করে বসলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গোপাল তুমি কৃষ্ণনগরে ফিরে যাও। আমি কৃষ্ণচন্দ্রের নামে এই 15,000 মোহর জমা করে রাখবো, ঠিক আছে? কিন্তু জাহাপানা, আমি যে খাটনি করে এতগুলো মোহর গুনলাম, তার কি হবে? উজির মশাই, এতকাল তো কত অগন্তি মোহর নিজের ট্যাঁকে ভরেছেন, আজকে না হয় একটু গুনলেন, এতে এমন কি হলো? না না না,
গোপালকে বেশি কিছু বলা যাবে না, বলা তো যায় না, দেখা গেল নবাব বাহাদুরের সামনে আমার একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। ঠিক আছে জাহাপনা, আমি তবে আসি। হ্যাঁ গোপাল, এসো এসো এসো। সত্যি গোপাল, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। নবাবকে একেবারে নাকানি চুয়ানি খাইয়ে দিয়েছো। হে মহারাজ, তাহলে দেখলেন তো, এই গোপাল চাইলে সব কিছু হতে পারে। হ্যাঁ গোপাল, সে কথা আমার অজানা নয়। আর তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। সীমানার পূর্ব দিকে আমার যে 5 বিঘা জমি আছে, আজ থেকে সেই জমি তোমার। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, এটা কি হলো? মহারাজ 5 বিঘা জমি গোপালকে দিয়ে দিল। ওই জমিটার উপর আমার কতদিনের লোভ ছিল, সব শেষ হয়ে গেল, সব দূর। না 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 না, ওই 5 বিঘা জমি কিছুতেই গোপালের হতে পারে না। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে যাতে ওই জমি গোপালের হাত থেকে আমার হাতে চলে আসে। কিন্তু কি করি কি করি কি করি কি করি, কিছুই তো বুঝতে পারছি না। একটা উপায় এসেছে, একটা উপায় এসেছে। আমি বরং খাম্বাজ রাজ্যে যাই। খাম্বাজ রাজার সাথে বসে একটা আলোচনা করা যাবে। খাম্বাজ রাজের সাথে তো গোপালের একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বের করে দেবে। আরে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সেটা তো বল। পিতা, আমি আর স্বামীর সংসার করব না। আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। উমা, সে কি কথা? তুই এখানে থাকবি মানে? শ্বশুর বাড়িতে আমার মন বসছে না পিতা, তাই তাই আমি ওই শ্বশুর বাড়িতে থাকবো না। তা বললে কি আর হয়? খাম্বাজ রাজার কন্যা শ্বশুর ঘর করতে পারেনি জানলে সবাই কি বলবে বলতো? যে যাই বলুক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, এইবার কি হবে? সবাই যদি জানতে পারে আমার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন, তাহলে তো আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। উফ, কি যে করি। তাহলে এই ব্যাপার, একটা ভালো সুযোগ হাতে এসেছে। এই সুযোগটারই সদ্ব্যবহার করতে হবে। আর এই সুযোগেই ওই বেটা গোপালেরও একটা ব্যবস্থা করতে হবে। মহারাজ, আমার প্রণাম নেবে। আরে কৃষ্ণনগরের মন্ত্রী যে, তো তুমি হঠাৎ? মহারাজ, একটা আর্জি নিয়ে এসেছিলাম। আরজি? কিসের আরজি? খবর পেলাম আপনার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে কৃষ্ণনগরের মন্ত্রীর কানে খবরটাও চলে গেছে। হ্যাঁ, হায় হায় হায়, এইবার কি করব? হ্যাঁ, এইবার কি করব আমি? মানে তুমি কি করে জানলে? খবর কি আর চাপা থাকে খাম্বাজ রাজ? আমার কানে সব খবরই এসে পৌঁছায়। চন্দ্র সূর্যেও যদি কিছু হয়, তবেও সেটা আমার কানে এসে পৌঁছাবে। শোনো, বলছিলাম কি, তুমি যখন জেনেছো, মানে জেনেই ফেলেছো, তখন আর কাউকে বলো না কিন্তু মন্ত্রী। তাহলে আমার মান সম্মানের ছিটে ফোটাও আর বেঁচে থাকবে না। আরে মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনার মান সম্মানের ছিটে ফোঁটাও নষ্ট হতে আমি দেব না। আরে সেই জন্যই তো আমার আপনার কাছে আসা। আরে তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মহারাজ, আপনি গোপালের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দিন, দেখবেন সব দিক থেকে ভালো হবে। হ্যাঁ, কি বলছো তুমি মন্ত্রী? গোপালের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? এত বয়স্ক একটা লোকের সাথে আমি কেন আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ, তাছাড়া গোপাল তো বিবাহিত। মহারাজ, আরে গোপাল বিবাহিত তো কি হয়েছে? বিবাহ বিচ্ছেদ করতে আর কত সময় লাগবে? আর একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মেয়ের একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এরপরে তো কোনো রাজপুত্র আর বিবাহ করতে আসবেও না। হ্যাঁ, এই কথাটাও তুমি ঠিকই বলেছো মন্ত্রী। আর গোপালের কাছে এখন অনেক সম্পত্তিও আছে। এই কিছুদিন আগেই আমাদের মহারাজ গোপালকে তার 5 বিঘা জমি উপহার হিসেবে দিয়েছে। আর গোপালের মতো বুদ্ধিমান জামাই যদি আপনার ঘরে থাকে, তাহলে তো আপনার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু গোপাল কি রাজি হবে আমার মেয়েকে বিয়ে করতে? গোপালকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমাকে কথা দিন যে বিয়ের পর গোপালের ওই 5 বিঘা জমি যেন গোপাল আমার নামে করে দেয়। আচ্ছা, সে না হয় হবে, তুমি গোপালকে তো আগে রাজি করাও। গোপালকে এমন ফাঁদে ফেলবো যে গোপাল রাজি না হয়ে যাবে কোথায়।
আচ্ছা গিন্নি, মহারাজের দেওয়াই জমিতে ধান চাষ করলে কেমন হয়? হ্যাঁ সেটাই তো, জমিটা শুধু শুধু ফেলে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি বরং চাষই করো। সেটাই ভাবছি বুঝলে। গোপাল, গোপাল, বাড়িতে আছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, হঠাৎ কি মনে করে? এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমার বাড়ি ঘুরে যাই, ঘোরাও হবে আর একটু জল বাতাসাও খাওয়া হবে। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গিন্নি, তুমি মন্ত্রী মশাইকে একটু জল বাতাসা দাও, আমি পুকুরের জলে ডুব মেরেই আসছি। আচ্ছা। এই দাঁড়ান মন্ত্রী মশাই, আমি আপনার জন্য একটু জল বাতাসা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে যেভাবেই হোক গোপালের রান্নাঘরে পৌঁছতে হবে। আরে মন্ত্রী মশাই, আপনি রান্নাঘরে চলে এলেন? না মানে আসলে বাইরে খুব রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ও আচ্ছা নিন, এই আপনার জল। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, জলটা তো একদম গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, কিন্তু আমি তো মাটির কলসি থেকে আপনাকে জল দিলাম। মাটির কলসিটার কি দোষ গোপাল গিন্নি, বাইরে যা গরম। তুমি বরং এক কাজ করো, তোমাদের বাড়ির কাছেই যে কুয়োটা আছে ওখান থেকে একটু জল নিয়ে এসো। কুয়ো থেকে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তবে, দাঁড়ান দাঁড়ান। এই সুযোগ, সব খাবারে নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ। গোপাল আর গোপাল বউয়ের মধ্যে ঝগড়া লাগানোর বীজ পুঁতে দিয়ে গেলাম। এইবার শুধু বীজ থেকে চারা গাছ হওয়ার অপেক্ষা। না যাই, এইবার এই ঘর থেকে বেরিয়ে পড়ি। এই তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কোথা থেকে জল আনলে? হ্যাঁ এই যে দাঁড়ান, আমি একটা পাত্র করে এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই নিন মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, গোপাল গিন্নি দাও। আহ শান্তি। আমি তাহলে এবার আসি গোপাল গিন্নি। আচ্ছা আসুন আসুন আসুন। যাই বাবা, অনেক দেরি হয়ে গেল, ঝটপট ওনার খাবারটা বেড়ে ফেলি। হ্যাঁ উনি আবার একটু পরে খেতে বসবেন। হ্যাঁ ও এটা কি রান্না করেছো? উফ বাবা, কি ঝাল! উফ, ঝাল? এই কিন্তু আমি তো এত ঝাল দিইনি। শুধু ঝাল, তারপর পুরো নুনে পোড়া। নুনে পোড়া? কি যে বলছো তুমি? আমি কি বলছি? আমি কি বলছি একবার খেয়ে দেখো না, খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দূর, পুরো খাওয়াটাই একেবারে মাটি করে দিল। গিন্নি, ভালো মতো বলে দিচ্ছি, মন দিয়ে সংসার করতে হয় করো, না হলে বাবার বাড়ি চলে যাও, বুঝলে? ঠিক আছে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ তাই যাও, আমিও বাঁচবো। হ্যাঁ তুমি তো বাঁচবেই, আমি গেলে তুমি আবার একটা বিয়ে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আগুন লেগেছে, আগুন আগুন। যাই, এই সুযোগে গোপালের কাছে কথাটা পারি। আরে গোপাল, তুমি এখন এই পথে? কিছু না, এমনি বেরিয়েছি একটু। না না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো না গোপাল। আরে আরে, আমি তো তোমার দাদারই মতো। হ্যাঁ, কি গিন্নির সাথে ঝামেলা হয়েছে নাকি?
বুঝি 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 গোপাল, দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে এইরকম একটু একটু হয়। তুমি এক কাজ করো গোপাল, তুমি হ্যাঁ, তোমার গিন্নিকে ছেড়ে দাও। গিন্নিকে ছেড়ে দেবো? কি বলছেন কি মন্ত্রীমশাই? হ্যাঁ, ঠিকই তো বলছি। আমার কাছে তোমার জন্য একটি ভালো পাত্রীর সন্ধান আছে। ভালো পাত্রী? হ্যাঁ, খাম্বাজ রাজার মেয়ে, দেখতেও যেমন সুন্দরী তেমনি গুণবতী, আর বিয়ে হলে পুরো খাম্বাজ রাজ্য তোমার। মন্ত্রীমশাই হঠাৎ আমার বিবাহ নিয়ে পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমাকে যেভাবেই হোক এই মন্ত্রীর পেট থেকে কথা বের করতেই হবে। কি হলো গোপাল, হ্যাঁ কি ভাবছো? না মানে খাম্বাজ কন্যা কি আমাকে বিবাহ করতে রাজি হবে? আমি তো ওনার থেকে বয়সে অনেক বড়। আরে কেন হবে না? খাম্বাজ কন্যার প্রথম বিবাহ ভেঙে গেছে, তাই খাম্বাজ রাজ তার কন্যার জন্য দ্বিতীয় পাত্র হিসেবে তোমাকেই চাইছেন। আমাকেই? কিন্তু কেন? আরে তুমি এত বুদ্ধিমান, তুমি যদি ওনার জামাই হও তাহলে তো আর ওনার কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা বেশ। তাহলে তুমি রাজি তো গোপাল? হ্যাঁ রাজি? হ্যাঁ, খাম্বাজ রাজ যখন চাইছেন তখন আমি কিভাবে আপত্তি করি বলুন? বাবা বাবা বাবা, তাহলে আমি আজকেই খাম্বাজ রাজকে বলে আগামীকালই তোমাদের বিয়ের বন্দোবস্ত করে নেবো গোপাল। আগামীকালই? আরে শুভ কাজে দেরি করে কি লাভ বলো? আচ্ছা গোপাল, তোমার কাছে আমার একটা ছোট্ট আর্জি আছে, তোমাকে কিন্তু রাখতে হবে। কি আরজি মন্ত্রী মশাই? মানে দেখো দেখো, তোমার যদি খাম্বাজ কন্যার সাথে বিয়েই হয়ে যায়, হ্যাঁ, তবে তুমি তো পুরো খাম্বাজ সাম্রাজ্যটাই পেয়ে যাবে। তখন মহারাজের দেওয়া ওই 5 বিঘা জমি নিয়ে তুমি কি করবে বলো তো? হ্যাঁ, ও জমি তুমি আমায় দিয়ে দাও গোপাল। হ্যাঁ, ও জমিটা তুমি আমায় দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন বুঝতে পারলাম এই মন্ত্রীর আসল উদ্দেশ্য আসলে কি। আমার তো মনে হচ্ছে আমার আর গিন্নির মধ্যে ঝগড়াটাই মন্ত্রী সৃষ্টি করেছে। এই জন্যই আজ সকাল সকাল আমার বাড়িতে এসে হাজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার পুরো অঙ্কটা মিলে গেল। তবে আমার নামও গোপাল, আমাকে ঠকানো এত সহজ নয় মন্ত্রী মশাই। ভণ্ড মন্ত্রীর বিয়ে আমি পণ্ড করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ। কি গোপাল, হ্যাঁ রাজি তো? রাজি? এত সুন্দর প্রস্তাবে রাজি না হয়ে উপায় আছে বলুন? ব্যাস ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি কালকেই তাহলে তোমার আর খাম্বাজ কন্যার বিয়ের ব্যবস্থা করছি। একদম। আপনিই তো বললেন শুভ কাজে দেরি করতে নেই, তাই আর দেরি করে লাভ নেই মন্ত্রী মশাই। আহ, এতদিনে গোপালকে ফাঁদে ফেলতে পেরেছি। কি হলো কি মন্ত্রী, কোথায় তোমার গোপাল? এখনো আসছে না কেন? মানে বুঝতে পারছি না মহারাজ, এখনো কেন গোপাল আসছে না বুঝতে পারছি না। তবে আমি বটা ঘটাকে দিয়ে খবর নিতে পাঠিয়েছি, এক্ষুনি হয়তো ওরা খবর নিয়ে চলে আসবে। আরে ওই তো বটা ঘটা চলে এসেছে। কে গোপাল কোথায়? গোপালটা তো বিয়ে করতে আসবেন না মন্ত্রী মশাই। এই রে মাটি করেছে। কে মানে আসবে না মানে? হ্যাঁ, গোপাল দাদা বললো সে বিয়ে করতে আসবে না। পিতা, তাহলে আমার বিয়ে হবে না। আরে মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কাঁদিস না। এই কি হলো কি মন্ত্রী? তুমি যে বললে গোপাল বিয়ে করতে রাজি হয়ে গেছে, আমি তো তোমার কথা শুনে বিয়ের সমস্ত আয়োজন করলাম। এখন বিয়ে করতে আসবে না, এর মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। গোপাল নিজে আমাকে কথা দিল যে সে আপনার কন্যাকে বিয়ে করতে রাজি, আর আমাকে 5 বিঘা জমি দিতেও রাজি। গোপাল দাদা বললো সে বিয়েও করবে না আর জমিও দেবে না, কারণ ওই জমি নাকি গোপাল দাদা তার গিন্নির নামে করে নিয়েছে। হ্যাঁ, জমিটা ওর গিন্নির নামে দিয়ে দিল। তাহলে এই বিয়ে হোক কিংবা না হোক, তাতে আমার তো আর কোনো লাভই থাকলো না। যাই মানে কেটে পড়ি। মহারাজ, গোপাল যখন রাজি নয় তখন তো কিছু করার নেই। আমি তবে আসি, কেমন? পিতা, তাহলে আমার বিয়ে হবে না। দাঁড়াও মন্ত্রী। এই রে, আমাকে আবার কেন ডাকে? হ্যাঁ বলুন। গোপাল আসেনি তো কি হয়েছে? তুমি তো আছো, তোমার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেবো। না 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 না, এটা হতে পারে না। এটা হতে পারে না। আমার বাড়িতে গিন্নি আছে, এটা কিভাবে হবে? বিবাহ বিচ্ছেদ করে নেবে। তুমি তো বলেছিলে বিবাহ বিচ্ছেদ করা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ মানে বলেছিলাম, কিন্তু সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি একটু বোঝার চেষ্টা করুন রাজামশাই। কেন, তুমি কোন মাতব্বর শুনি? হ্যাঁ, তোমাকেই আমার মেয়েকে বিয়ে করতে হবে, নইলে আমি তোমাকে বন্দি করব। হ্যাঁ, এ কি গিন্নি তুমি? আমি
তোমার তো সাহস মন্দ নয়, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো। হ্যাঁ? ইয়ে মানে বিশ্বাস করো আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু তোমাকে কে খবর দিল? আমি মন্ত্রী মশাই। গোপাল তুমি? আরে আরে আরে, ওই তো আমার বর। বর বর, আমাকে ক্ষমা করে দাও। না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি শুধু আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। দেখি জামাই তুমি, আরে তোমাকে কে নিয়ে এলো? আমি মহারাজ। গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, চোখের সামনে এত বড় সর্বনাশ তো আর হতে দিতে পারি না, তাই সবাইকে নিয়েই চলে এলাম। পিতা, আমি আমার বরকে পেয়ে গেছি, আমি ওকেই এবার বিয়ে করব আর আর ওর সাথেই থাকবো। হ্যাঁ গোপাল, তুমি আজ আমায় জোর বাঁচালে গো, না হলে যে আমার কি হতো। এইরকম ভুল দ্বিতীয়বার করবেন না মন্ত্রী মশাই, তখন কিন্তু এই গোপাল আর আপনাকে বাঁচাবে না। আমি কথা দিচ্ছি এই ভুল আমি আর কখনো করব না, কখনো না। তাহলে তো সমস্যা মিটেই গেল, কারুরই আর বিবাহ বিচ্ছেদ করতে হলো না। ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। আমার মেয়ের জীবনটা এইভাবে গুছিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। ঠিক আছে।